আমি পুরান ঢাকার রায় সাহেব বাজারে থাকি। আজ আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মেয়ের টিচারের কাছ থেকে শোনা। এই ঘটনাটি টিচারের চাচাতো ভাইয়ের সাথে ঘটেছে। আমি যেভাবে শুনেছি তা আমি সেভাবে লিখলাম। তার চাচাতো ভাই মোট 3 জন। যে ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল সে ছিল বাড়ির বড় ছেলে। যে ঘটনাটি দেখেছিল সে তার ছোট ভাই। বড় ভাইয়ের বিয়ের কথা ঠিক হলো তাদের পাশের গ্রামে। মেয়ে দেখে বাড়ির সবাই খুব পছন্দ হলো, কারণ মেয়েটি খুব সুন্দর। তবে তার বড় ভাই বিয়ে করতে রাজি হলো না। তারপরও মা বাবা যেহেতু চেয়েছিলেন, তাদের ওপরে কোনো কথা বলল না সে। বিয়ের দিন ঘনিয়ে আসে। গায়ে হলুদের রাতে মেজো ছেলেটা দেখে যে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, তবে তার ভাই একা বাড়ির বাইরে বড় একটি আম গাছের ওপরে তাকিয়ে আছে। মেজো ভাইটি এগিয়ে যেতে সে ঘাবড়ে উঠে বলে, তুই এখানে কেন এসেছিস? যা শুয়ে পড়, কাল তাড়াতাড়ি যেতে হবে। আমি ভাইয়ের কথা শুনে চলে গেলাম। আমার বড় ভাই আমাকে অনেক আদর করত। পরের দিন বিয়ে বাড়ি, যেই বিয়ের কাজ সুসম্পন্ন হয়, আমরা নতুন ভাবিকে বাসায় নিয়ে এসে সবাই খুশি হয়ে, অনেক লোকজন এসেছে নতুন বউ দেখতে। কিন্তু আমি দেখি যে ভাইটা আমার দূরে দূরে। মা বলল যে বউ ভাতের দিন তোরা কাকে কাকে সাথে নিবি। ভাই বলে আমার আর আমার এক চাচাতো ভাইয়ের কথা। মা বলে কাল গেলে তোকে 3 দিন থাকতে হবে। আমরা 2 জন খুবই খুশি। কখন ভাইয়ের শ্বশুর বাড়ি যাব। বউ ভাতের দিন আমরা সব কাজ সেরে বিকেল বেলায় ভাইয়ের শ্বশুর বাড়ি চলে যাই। নতুন জায়গা, নতুন সব মানুষ। রাতের খাবার সেরে আমি ও আমার চাচাতো ভাই বড় ভাইয়ের ঘরে গিয়ে দেখি ভাইয়া একটি চেয়ারে বসে আছে আর ভাবি খাটে বসে আছে। আমরা কিছুক্ষণ ভাবির সাথে দুষ্টুমি করলাম, কিন্তু ভাইয়াকে কেমন যেন গম্ভীর হয়ে থাকতে দেখলাম। রাত 11টা বাজে। তখন ভাবির মা এসে বলল, তোমাদের বিছানা করা হয়েছে পাশের রুমে, এসো ঘুমিয়ে পড়ো। আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। রুমে এসে আমি ভাবি ভালো করে দরজাটা আটকিয়ে দিই। আমার চাচাতো ভাইকে বলি যে তুই ওয়াশরুমে যাবার দরকার হলে আমাকে বলিস। এভাবে বলে আমরা 2 জন ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পর 2-3 ঘন্টা কি হবে, স্বপ্নে দেখতে পাচ্ছি যে আগুন জ্বলছে। গরম আগুনের তাপ আমার খুব কাছে এসে লাগছে। আমি বুঝতেই পারছি না। হঠাৎই আমার চোখ খুলতেই দেখি আমার রুমে আগুন জ্বলছে। আগুনের ভেতর দিয়ে আমি দেখি যে আমার খুবই আদরের সেই বড় ভাইয়া হারিকেনের তেল নিজের শরীরে ঢেলে দিচ্ছে। আমি চিৎকার করতে লাগলাম, কি করব বুঝতে পারছি না। পাশে চাচাতো ভাই ও পাগলের মতো চিৎকার করতে লাগলো। আমি দেখতে পারছি ভাইয়ের মুখে কোনো শব্দ নেই, সে চুপ হয়ে বসে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। বাড়ির সবাই আমাকে বলছে দরজা খোল। আমি আরো অবাক হই যে আমি ঘুমানোর আগে দরজা বন্ধ করেছিলাম, কিন্তু ভাইয়া ঘরে আসলো কিভাবে। আমি অনেক কষ্ট করে দরজাটা খুলে দেই। সবাই পানি দিয়ে আগুন নিভিয়ে ভাইয়াকে হাসপাতালে ভর্তি করে। আমি পাগলের মতো চিৎকার করতে লাগলাম, কি করব বুঝতে পারছি না। বাবা মা বাড়ির সবাই। ডক্টর বলে 70% পুড়ে গেছে। পুলিশ এসে সবাইকে জিজ্ঞেস করলেন কি করে হলো। পুলিশ সন্দেহ করছেন ভাইয়ের শ্বশুর বাড়ির লোকদের। ভাবির মুখে শুনলাম রাতে ভাই নাকি তাকে বলে তুমি ঘুমাও। আমি তাকে বললাম আপনি ঘুমাবেন না? উনি উত্তর দিল না। জানালার কাছে গিয়ে বড় একটি গাছের দিকে তাকিয়ে আছে। ভাবি ভাবলো প্রথম দিন, কাল ঠিকই কথা বলবে। তবে ভাবি বলল যে সে কখন কিভাবে ঘর থেকে উঠে গেছে সে জানে না। এভাবে ভাবি বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। হাসপাতালের বেডে ভাইয়া তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে, আর আমার মা ভাইকে জিজ্ঞেস করছে এটি কিভাবে হলো। সে কোনো উত্তর দিল না। আমার মা ভাই যখন জিজ্ঞেস করলো এটি কিভাবে হলো, সে কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে থাকে রুমের একটি কোণায়।
দ্বিতীয় দিনে আমি পুলিশকে বলি ঘটনা ঘটেছে আমার সামনে। ওই রুম বন্ধ করে আমি নিজেই ঘুমিয়েছিলাম, কিন্তু ভাইয়া কিভাবে বন্ধ ঘরে আসলো? যখন আগুন জ্বলতে লাগে তখন আমি দরজা খুলে দেই। আমার ভাইকে তারা কিছু করেনি, আমি নিজেই দেখেছি। তারপর পুলিশ চলে যায়। আমি বাসায় আসার পর আমার বাবা আমাকে বলল, তোর ভাইয়া বাসায় আসতে চাইছে, কাল সকালে তোর ভাইয়াকে নিয়ে আসতে হবে। ও বাড়িতে আসতে চাইছে, ওর শেষ ইচ্ছেটা পূরণ করে দে। আমি আমার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিই। তৃতীয় দিন সকালে হাসপাতালে দেখি ভাইয়া উপরের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। আমি জিজ্ঞেস করি, তুমি বাসায় যাবে? আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় হ্যাঁ বলে। হাসপাতাল থেকে আমরা ফিরে আসি 12টার দিকে। বাসায় আসার পর ভাইয়া কেমন যেন করছে। বাবা, মা, ভাবি সবাই তাকে দেখতে আসছে, কিন্তু সে চুপ করে উপরের দিকে তাকিয়ে থাকে। বিকেল বেলায় আনুমানিক 4টার পর হঠাৎ করে কথা বলতে লাগলো। তাকে সেই বড় গাছের নিচে নিয়ে যেতে বলল। বাবা, আমি, আমার আরো ভাইরা তাকে চাদরে শুইয়ে সেখানে নিয়ে যাই। এরপর ভাইয়া বাবাকে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, এটা আমি করিনি বাবা, যে এটা করেছে তাকে খোদা মাফ করবেন না। এটা ভাইয়া বলার পর আবার উপরের দিকে তাকালো এবং সেই মুহূর্তে সে মারা যায়। তার ছোট ভাই আজও সেই ব্যাখ্যা খুঁজে পায় না, এটা কি করে হলো। বন্ধ ঘরে তার ভাইয়া আসলো কিভাবে? একটা মানুষ নিজের শরীরে আগুন লাগিয়ে চুপ করে বসে থাকে কি করে? ঘটনাটি শুনে আমি নিজেই অবাক হই। যদি কারো কাছে এর ব্যাখ্যা থাকে বলবেন। আমার কাছে আরো কিছু বাস্তব ঘটনা আছে, আমি সময় পেলে লিখব। লেখায় কোন রকম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভূত.com আরো সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তারপর তিনি নাম লিখেছেন শিল্পী আরাদীপা। তারপরে তিনি শেয়ার করেছেন তার মোবাইল নাম্বার। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের কাছেও এই রকম ঘটনা আছে। যদি ঘটনা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই লিখে পাঠাবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। চলে যাব কিছুক্ষণের মধ্যেই পরের ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। এবং এই ঘরে থাকার সময়টা আমরা গত সপ্তাহ থেকে যেটা করছি সেটা হচ্ছে ঘরে থেকেই আমরা ভূত.com রেকর্ড করে আপনাদের সামনে হাজির হচ্ছি, এবং সেই নিয়মেই আমাদের আজকের এপিসোডটিও চলছে। এবং আপনি যদি পার্টিসিপেট করতে চান, আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে আপনার মোবাইল ফোন দিয়ে জাস্ট আপনার ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা সেটা প্লে করব আমাদের এই এপিসোডগুলোতে, এবং আমি আমার বাসা থেকে যেমন করব, আপনি আপনার বাসা থেকে ঠিক সেইভাবেই রেকর্ডটা করে পাঠাবেন আমাকে, আর আমি আমার বাসা থেকে শোটা করব। এর আগে আমরা যখন হচ্ছে ফেসবুকেও গিয়েছিলাম তখনও কিন্তু আমি আমার বাসা থেকে এবং আলিফের বাসা থেকে আমাদের ফেসবুকে এসেছিল। সো এরকম আরো অনেক কিছু প্ল্যান কিন্তু আমাদের আছে। সেই প্ল্যান আমরা আপনাদেরকে প্রকাশ করব একটু আগে। সেই আলিফের কথা এই জন্যই বলছিলাম যে একটু আগের ঘটনাটা ছিল ডক্টর আলিফের। আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করেছেন। এখন যেটা করব সেটা হচ্ছে একটা হসপিটালের লাশের ঘটনা যদি আপনাদের শোনাই, আমার মনে হয় খারাপ হয় না। এটা সবসময় আপনাদের পছন্দ হয়। আমরা আশা করব যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আর আপনারাও ঘটনা পাঠাবেন russell.bhoot.com@gmail.com এই অ্যাড্রেসে, এবং আমি আপনার ঘটনার জন্য অপেক্ষায় থাকব সারা সপ্তাহ জুড়ে। এবং আশা করছি যে আপনারা প্রচুর পরিমাণে ঘটনা পাঠাবেন, এবং আপনাদের
পড়ার জন্য আমার কাছে অনেক ঘটনা রয়েছে। একটা এপিসোড আমি জানি না শুধুমাত্র ঘটনা পড়বো এরকম ভাবে করলে কেমন হয়। যাই হোক, যদি হয় তাহলে তো ভালোই হয়। আশা করছি যে সেরকম একটা এপিসোড আমি হয়তো সামনে নিয়েও আসতে পারি। যদি আপনারা চান তাহলে অবশ্যই facebook.russell.স্বাধীন সেখানে গিয়ে কমেন্ট করুন এবং জানান যে এরকম কোনো এপিসোড আপনারা চান কিনা। আমার একটু কষ্ট হবে, বাট আমি চাইবো যে আপনাদের সামনে এরকম একটা এপিসোড নিয়ে আসতে। চলুন শুনে আসি হসপিটালের লাশের একটা চমৎকার ঘটনা। স্টে টিউন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হাসিবুল হাসান রনি বলছি। জিজ্ঞেস করছি না কেমন আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি মিরপুর সারাপাড়ার বাসিন্দা। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। 2002 সালে আমি পাবনা সদর হাসপাতালের সংলগ্নে একটি ডায়াগনস্টিক সেন্টারে আমার বোনের হাজবেন্ডের দ্বারা আমি একটি প্যাথোলজি ল্যাবে প্রশিক্ষণ নিতে যাই। প্রশিক্ষণ চলাকালীন আমাদের কাজগুলো ছিল হচ্ছে ব্লাড কালেকশন করা পেশেন্টের কাছ থেকে। বেশিরভাগ ব্লাডগুলো কালেকশন হতো আমরা পাবনা সদর হাসপাতালের যেই প্যাথোলজি ল্যাব ছিল ওখানে অধিকাংশ পরীক্ষাগুলোই হতো না। সো আমরা ওই পরীক্ষাগুলো কালেক্ট করে আমরা এখান থেকে করে নিতাম, প্লাস পরবর্তীতে ডেলিভারিটা ওখানে দিয়ে হতো আর কি। তো কোনো একদিন বিকালের দিকে আমাদের অফিসটা ক্লোজ হতো রাসেল ভাই 9টার দিকে, পাবনা সদর হাসপাতালের সংলগ্নে ছিল যেহেতু। তো কোনো একদিন বিকালের দিকে আর কি 2002 সালের কথা বলছি, আমাকে ডায়াগনস্টিক থেকে বলা হলো যে রনি, একটা ব্লাডের কালেকশন আছে, সদর হাসপাতালে যাও, দোতলায় এত নম্বর ওয়ার্ড, এত নম্বর বেডে। তো অনেক আগের কথা যেহেতু রাসেল ভাই আমার অতটা খেয়াল নেই বেড নাম্বার ওয়ার্ড নাম্বারটা। তো আপনার সদর হাসপাতালটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে নামা যেত, মানে একদিক দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি উঠলে পরে হাসপাতালটা লম্বা, পুরাটাই হচ্ছে কি বারান্দা, হাতের ডান সাইডে বারান্দা, বাম সাইডে হচ্ছে কি ওয়ার্ডগুলো। তো বারান্দা দিয়ে বের হয়ে বারান্দা দিয়ে উঠে তারপরে ওদিক দিয়ে সোজা চলে গেলে আবার ওই পাশ থেকেও আরেকটা সিঁড়ি যেটা দিয়ে নামা যেত। তো দুটো সিঁড়ি ছিল, দুপাশ দিয়ে রোগীরা উঠতো। তো বিকাল গড়িয়ে যখন সন্ধ্যার দিকে আমি একটু ডিলে করেই গেলাম ব্লাডটা কালেকশন করতে। তো সন্ধ্যার দিকে মোটামুটি আমি যখন হাসপাতালের কাছাকাছিতে, তখন ঠান্ডা বাতাস বইছে, আকাশে অনেক মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে বলা যায়, 1 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, কিন্তু অনেক বেশি আর কি মেঘ করেছে আর কি, বড় ধরনের একটা ঝড় হবে এরকম কিছু। তা আমি এটা দেখি একটু তাড়াতাড়ি করে গেলাম যে আর্লি ব্লাডটা কালেকশন করে আমি স্যাম্পলটা নিয়ে আসি আমার ল্যাবে। তো আমি সিঁড়িতে উঠে জাস্ট ব্লাডটা কালেকশন করছি। সিরিঞ্জে আমি যখন ব্লাডটা টেনে নিয়ে এসে সিরিঞ্জটা নিডেলটা বের করে যখন পেশেন্টকে কটন দিয়ে হাতটা ক্লোজ করে দিলাম, ইন দ্য মিন টাইম রাসেল ভাই কারেন্ট চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার পরে আমি অ্যাজ ইউজুয়াল কারেন্ট যেতেই পারে, এটা আর মফস্বল শহরগুলোতে একটু কারেন্ট বেশি যায়, তখন আরো বেশি যেত আর কি, এই এখনকার তৎকালীন সময় থেকে বেশি যেত আর কি। তো আমি সবসময় যেটা করতাম সেটা হচ্ছে কি, আমি যদি কখনো দোতলায় উঠতাম, এদিক দিয়ে উঠতাম ওদিক দিয়ে নামতাম আর কি। হাসপাতালটা একটা চক্কর দেওয়া হতো, তা আমার কাছে ভালো লাগতো আর কি, পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো যেহেতু আমি পাশাপাশি ল্যাবে কাজ করতাম, হাসপাতালের অধিকাংশ স্টাফই আমাদের পরিচিত ছিল। তো আমি যখন ওই পাশ থেকে নামছি, কারেন্ট চলে গিয়েছিল, তখন আমি একটা মোবাইল ইউজ করতাম, সিমেন্স C25, অনেক আগের মডেল সিমেন্স C25। খুব বেশি আলো হতো না, বিকজ অফ ওগুলাতে কোনো টর্চের ব্যবস্থা ছিল না, যার ধরুন আমি ওইটা নিয়ে
ওইটার আলোর প্রভাবেই আমি ওই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করি, যেদিক দিয়ে উঠি ওটার বিপরীত সাইডে যে সিঁড়িটা সেদিক দিয়ে নামার চেষ্টা করি। তো যেহেতু আলো বেশি হতো না, সেহেতু আস্তে আস্তেই নামার চেষ্টা করতেছিলাম। এর মধ্যে রাসেল ভাই খুব বাইরে বাতাস ছেড়ে দিল আর প্রচন্ড বিজলি চমকাচ্ছিল, অনেক বেশি বিজলি চমকাচ্ছে, খুব বেশি আর কি বড় ধরনের একটা ঝড় হবে এরকম একটা আশঙ্কা। বাদে ভাই আমি সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতেছি। নামার পরে রাসেল ভাই সিঁড়ির ঠিক গোড়াটায়, যেখানে সিঁড়িটা 3টা পার্ট ছিল, 3টা পার্ট নামার পরে 3টা পার্টে এমন একটা গ্রাউন্ড ছিল যে গ্রাউন্ডের মধ্যে আপনার ফ্লোরে অনেক স্পেস ছিল, যে স্পেসে আপনার 2-3টা মোটামুটি স্ট্রেচার রাখা যায়। তো আমি অ্যাজ ইউজুয়াল নামলাম, নেমে যখনই ডান সাইডে তাকালাম, হঠাৎ করে নামার পরে ডান সাইডে তাকালাম, হঠাৎ করে কেন জানি বিজলিটা খুব বেশি জোরে চমকে উঠলো। ডান সাইডে তাকানোর পরে আমি দেখতে পেলাম ওখানে স্ট্রেচারে একটা লাশ শোয়ানো। রাসেল ভাই লাশ থাকতেই পারে, যখন আমি হাসপাতালে মেডিকেলের ওয়ার্কিং এর সাথে ইনভলভ, সেও তো আমার এইগুলা দেখে অভ্যস্ত। আমি এজ ইউজুয়াল তেমন একটা কিছু ফিল করিনি। যেহেতু সন্ধ্যার কাছাকাছি সময়, কিছুটা আলো প্রবেশ করছে, কিছুটা বিজলি চমকাচ্ছে, ঝাপসা দেখা যাচ্ছে সবকিছু, আমি বুঝতে পারছি যে লাশটার গায়ে একটা প্রিন্টের চাদর দিয়ে লাশটা ঢাকা। লাশটার হচ্ছে কি পা দুটোর শোয়ানোর পরে সোজা হয়ে উপরের দিকে থাকার কথা, সেখানে লাশটার পা দুটো উল্টা করে, আমরা বেসিক্যালি যে ভূত না, জিন টাইপের যেরকম পা দেখি, যে পা ঘুরানো থাকে, ঠিক ওরকম। যাই হোক, আমি ওটা দেখে একটু কাছে গেলাম যে পাটা এরকম কেন। তো যাবার পরে রাসেল ভাই দেখতে পারলাম যে পাটার রগ আসলে কাটা, দুটো পায়েরই রগ কাটা, আর স্ট্রেচারের পাশে একটা হাত একটুখানি বের হয়েছে, ওই হাতটাও এরকম রক কাটা। এর মধ্যে রাসেল ভাই কোথা থেকে একটুখানি বাতাস এসে লাশটার মুখের চাদরটা সরিয়ে দেয়। একটু অদ্ভুত ঘটনা হচ্ছে, সরিয়ে দেওয়ার পরে ওই ফার্স্ট টাইমটা আমি ভয়টা পাই। সরিয়ে দেওয়ার পরে আমি যখন মুখের দিকে তাকানোর পরে খুব বিভৎস আর কি চেহারা করে লাশটা শুয়ে আছে, যেটা হচ্ছে কি আপনার জিভাটার ভিতরে রাসেল ভাই কামড় দিয়ে আছে। আমরা জিভের আর কি কথায় লজ্জা পেলে কিংবা একটু আপসেট হলে জিভে যেরকম ভাবে কামড় দিই, জিভ অর্ধেক বের করে, ঠিক ওরকম ভাবে জিভে কামড় দিয়ে চোখটা বন্ধ করে সে শুয়ে আছে। তো মুখটা দেখতে খুব অদ্ভুত লাগলো, মনে হলো যে ঘন্টা 3-4 আগে হয়তো বা মারা গেছে, লাশটা পোস্টমর্টমের জন্য ওখানে রাখা। এনিওয়ে, আমি ওইটা দেখে একটু ভয় পাওয়ার জন্য আমি ওই জায়গাটা লিভ করার ট্রাই করলাম। যেহেতু এই সিঁড়ি দিয়ে নেমেছি, সেহেতু আমার হাসপাতালের নিচতলার ওই মাথায় যাওয়ার পরে আমি গেটটা পাবো। তা আমি যখন লাস্টটা লিভ করে আমি যখন রওনা দেওয়ার পরে ওখানে একটা ওয়ার্ড মাস্টার ছিল, জাফর ভাই। ওয়ার্ড মাস্টারের সাথে আমার দেখা হয়। জাফর ভাই আমাকে বলছিল, সবাই আমাকে মজা করে ওখানে শালাই বলতো, যেহেতু আমার বোনের হাজবেন্ডের পরিচয়, ওখানে আমি কাজ শিখতে যাই, তো সবাই মজা। তো জাফর ভাই আমার সাথে মজা করে বললো যে, কিরে শালা তুই এখানে কি করিস? তা আমি বললাম, একটা কালেকশন ছিল, এখানে একটা লাশ পড়ে আছে, কিরকম অবস্থা, এটা কি পোস্টমর্টমের জন্য নাকি? তো জাফর ভাই আমাকে বলতেছে, এটা হচ্ছে গিয়ে তোর ব্যাঙের লাশ। আমি বললাম, ব্যাঙের লাশ মানে? তখন সে আমাকে বললো যে, ব্যাং বাবুর নাম শুনিস না, পাবনার শহরের এককালীন, এখনকার সময় ত্রাস, তা এককালীন সময় সে খুব ত্রাস ছিল, ব্যাং বাবু নাম, তার নামের টাইটেল ছিল এটা। তা আমি বললাম, ও তাই নাকি? হ্যাঁ, মারা গেছে কিছুক্ষণ আগে, তো এনে রাখছে পোস্টমর্টম করার জন্য। তা আমি বললাম, এই হাত পায়ের রক টক কাটা? হ্যাঁ, হাত পায়ের রক কাটছে, আরো কোপ টোপ পড়ছে পিছনে। তো যাই হোক, আমি এটা শুনে তা আমি যাবার বললাম যে, কোথায় যাচ্ছেন? বললে, উপরে যাবো। তা আমি চলে আসলাম। আমি চলে আসার পরে ল্যাবে ব্লাডটা কালেকশন দিলাম। দেওয়ার পরে আমি আমাদের যে সহকারী ছিল, আমাদের অনেক সিনিয়র, তাকে আমি বললাম যে, এরকম ব্যাং বাবু না কি আছে পাবনাতে,
তো আমার বেসিক্যালি রাসেল ভাই ঢাকাতেই জন্ম, আমি পাবনায় ওই কাজের জন্যই যাই। আমি পাবনা ট্রাফিক কি আর শিল্পপতিকে আমি অতটা ভালো করে চিনতাম না। তো যাই হোক, সে আমাকে বললো ও ব্যাংক মারা গেছে নাকি, তাই নাকি। উনিও খুব আর কি শুনলো আমার কাছ থেকে, ঘটনাটা ইন্টারেস্টেড হয়ে শুনলো আর কি। শোনার পর আমি তাকে বললাম যে হ্যাঁ মারা গেছে, এভাবে বিভৎসকর অবস্থায় মারা গেছে। তো আমার এতটুকু মনে আছে রাসেল ভাই সেই দিনটা ছিল বৃহস্পতিবার। তো শুক্রবারের দিন বন্ধ ছিল আলটিমেটলি আমাদের অফিস। তো শুক্রবারের দিন আমি অফিসে যাইনি, আমরা চলে আসলাম বাসায়। আসার পরে আমার কাছে সারা রাত কেমন জানি একটু তন্দ্রা ঘুম হলো। ঘুমের মধ্যে আমি যে খুব বাজে কোনো স্বপ্ন দেখবো তাও দেখিনি, কিন্তু অস্বস্তিকর একটা ঘুম হলো। পরের দিন শুক্রবার, অ্যাজ ইউজুয়াল যা করি, শুক্রবারে হলিডে ছিল। তারপরের দিন হচ্ছে শনিবার, স্যাটারডে। আমি মর্নিংয়ে অফিসে যাই। অফিসে যাওয়ার পরে ঠিক সারাদিন অফিস করার পরে রাসেল ভাই ওই সময়টাই সন্ধ্যার দিকে, মানে বৃহস্পতিবার সন্ধ্যায় যে টাইমটা ছিল, শনিবার ঠিক ওই টাইমটা সন্ধ্যার দিকে আমি ওয়াশরুমে ছিলাম। ওয়াশরুম থেকে আমাকে ওই যে ল্যাবের সিনিয়র ভাইয়া, উনি আমাকে ডাকতেছে, রনি, এই রনি। আমি বললাম যে ভাইয়া আমি বাথরুমে বেরোচ্ছি। তো বাথরুম থেকে আওয়াজ দিয়ে আমি বের হলাম। বের হওয়ার পর আমি বললাম হ্যাঁ কী হয়েছে? কয় শালা খালি মিথ্যা কথা বলিস না। তা আমি বললাম কেন ভাইয়া কী হয়েছে? তখন উনি আমাকে বললো যে তুই না বললি ব্যাংক মারা গেছে, ব্যাংক তো মারা গেছে আজকে। তা আমি বললাম মানে? সে আমাকে বললো হ্যাঁ ব্যাংক তো আজকে মারা গেছে, খালি ফাইলামি নাকি। আমি কথাটা শোনার পরে আমার কাছে আর কি ব্যাপারটা কেমন জানি বৃহস্পতিবার রাতের স্বপ্নের মতোই মনে আর কি, তন্দ্রা ঘুমের মতোই মনে হচ্ছিল অনেকটা। কি বলবো আপনাকে আর কি। আমি সাথে সাথে সদর হাসপাতালের কাছে চলে যাই ইমার্জেন্সিতে যাওয়ার পরে ফার্স্ট টাইম লাশগুলো আসে ইমার্জেন্সিতে আগে বডি চেক আপ করা হয়। বডি চেক আপ করানোর পরে লাশগুলো হয়তো বা বাইরে কোনো একটা স্থানে রাখে, না হলে ওই সিঁড়ির কোনায় রাখে যেখানে আমি ব্যাঙের লাশ দেখেছিলাম। যাই হোক, আমি সেখানে যাওয়ার মতো সিচুয়েশন হয়নি। আমি ইমার্জেন্সিতেই দেখলাম রাসেল ভাই, এটা আর কি আনবিলিভেবল ব্যাপার। অনেকেই অনেক ধরনের কাহিনী বলে। আই ডোন্ট নো আমি কি আর কি স্বপ্নই দেখেছি 2টা দিন ভরা, নাকি প্র্যাকটিক্যালি দেখেছি 2টা দিন ভরা, বাট এটা হচ্ছে গিয়ে ট্রু। ওই চাদরটাই ছিল গায়ে, লাশটার 2টো পা ওইভাবেই রগগুলো কাটা ছিল, হাতের কবজির 2টোই কাটা অবস্থায় বাঁকানো ছিল। অবশেষে যেটা দেখতে পারলাম, মুখটার দিকে তাকিয়ে, এবার ব্যাঙের লাশটার চোখ খোলা ছিল, কিন্তু জিবলাটার ভিতরে রাসেল ভাই কামড় দেওয়াই ছিল। আমি সেটা দেখে বেশ 10 থেকে 15 মিনিট আমি কারোর সাথে কথা বলতে পারিনি। হাসপাতালের সামনে যে ছোট্ট একটা বিনোদনের জন্য মাঠ ছিল, মাঠটার সামনে এসে আমি স্ট্যাচু হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। কিছুটা বলতে পারেন এক প্রকারের কোনো একটা ভাবনায় চলে গিয়েছিলাম। কোন ভাবনা ঠিক সেটা এখন পর্যন্ত বের করতে পারি না। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমি জাফর ভাইয়ের সাথে দেখা করি। দেখা করার পরে জাফর ভাইকে আমি বলি, জাফর ভাই বৃহস্পতিবার রাতে খুব ঝড় হলো। জাফর ভাই আমাকে বললো হ্যাঁ। বললাম সন্ধ্যার দিকে এরকম একটা ঘটনা ঘটছে, আপনার সাথে আমার দেখা হয়েছিল। জাফর ভাই আমার মুখের দিকে হাসি দিয়ে বলল, তোর মাথায় সমস্যা হয়েছে, অল্প বয়সে এত লাশ দেখিস তো, মানিককে বলিস কয়দিন তোকে বাসায় জানি রেস্টে রাখে। আমাদের মালিকের আর কি, মানিক বলতে আমার বোনের হাজবেন্ডের নাম ছিল মানিক, আর আমাদের মালিকের নাম ছিল মুকুল। জাফর ভাই আমাকে বললো যে মুকুল ভাইকেও আমি বলবো তোকে জানি কয়েকদিন বেড রেস্ট দেয়।
এরকম অদ্ভুত কথাবার্তা বলিস কেন? তখন আমি তার হাতটা চেপে ধরে বললাম যে, জাফর ভাই, সত্যি আপনি আমাকে বলেছিলেন এটা ব্যাঙের লাশ, তাই বলে আপনি উপরেও চলে গেলেন। জাফর ভাই আমার কাছ থেকে হাতটা ঝাটকা দিয়ে টান দিয়ে বলল, যেহেতু লাশ আসছে, অনেক কাজ আছে, এসব কথা আর কাউরে বলিস না, বোকা ছেলে কোথাকার। কি বলিস এগুলা? একটা মানুষ কবার মরে? এখন আমার গায়ের কাটা শিংড়ে ওঠে রাসেল ভাই। আসলেও একটা মানুষ কবার মরে। যাই হোক রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। তারপর আমি 3 দিনের বেড রেস্টে থাকি। মেন্টালিটি ঠিক করতে না করতে ডিসিশন নিয়ে নিই আমি আর প্যাথোলজির কাজ শিখবো না। আমি ঢাকা চলে আসি। আর কখনো আমি সদর হাসপাতালের ভেতরে ঢুকে ওই জায়গাটায় আজও পর্যন্ত যেতে পারিনি। যদি ঘটনাটা ভালো লাগে রাসেল ভাই, অডিওটা প্লে করবেন। বিনীত আবেদন রইল, লিসনারদের উদ্দেশ্যে বলছি, আপনার সাথেও এরকম ঘটনা ঘটতে পারে, আমার সাথেও ঘটেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি সবসময় ভালো দলেই থাকবেন। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি কখনো সময় করতে পারি এটা প্লে করলে বাদ বাকি ঘটনাগুলো পাঠানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আমাদের কাছে একটা নার্সের ঘটনা রয়েছে, আমাদের কাছে একজন ডক্টরের ঘটনাও রয়েছে। আমি ভাবছিলাম যে কোন ঘটনাটা আগে প্লে করি। অনেক ভেবে চিন্তে দেখলাম যে আচ্ছা, নার্স থেকে ডক্টরে যাই। নার্সের যে ঘটনাটি সেটি এসছে রংপুর থেকে, এবং ডক্টরের যে ঘটনাটি সেটি একটু পরেই বলবো। চলুন আমরা শুনি সেই ঘটনাটি কি ছিল। এবং এইখানে আরো একটা ঘটনা রয়েছে, ডক্টর আলিফের না, শুধু আলিফের, যশোর থেকে। সেটা আমরা হয়তো প্লে করবো একে একে। ইন দ্য মিন টাইম আমাদের ইমেল অ্যাড্রেসটা আরো একবার শেয়ার করতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আচ্ছা, আমি জানতে চাই যে আপনারা এই সময়টা আসলে কিভাবে কাটাচ্ছেন। এই যে বাসায় থাকার পুরো সময়টা আপনারা চাইলে কিন্তু বিভিন্ন প্রতিদিনই সাথীন অ্যাপে ঢুকে আমাদের এপিসোডগুলো শুনতে পারেন এবং আমাদের সাথে পুরোটা সময় থাকতে পারেন। এবং আমি বলবো যে একেবারে আতঙ্কিত হবেন না, নিজেকে সুরক্ষিত রাখুন, নিজের পরিবারের মানুষদের নিয়ে ভালো থাকুন, সেটাই আশা করব। এবং আমাদের কাছাকাছি থাকুন, booth.com এর সঙ্গে থাকুন, এবং আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আশা করছি আমরা এই দুঃসময়টা পার করব এবং সামনে খুব সুসময় অপেক্ষা করছে আমাদের জন্য, আমি এটা বিশ্বাস করি। এবং আপনারা যদি এই বিশ্বাস করেন এবং সবাই যদি আমরা এই বিশ্বাস নিয়ে একসাথে থাকি, তাহলে এই বিশ্বাসের একটা শক্তি রয়েছে। এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমরা এই সংকটকে অতিক্রম করতে পারি। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমরা আপাতত চলে যাই আবারও ঘটনায়। একটা নার্সের ঘটনা শুনবো। একজন নার্স আমাদের সাথে শেয়ার করেছেন রংপুর থেকে। চলুন শুনে আসি তার ঘটনা। এখন তিনি রংপুরে আছেন কিনা সেটা তার ঘটনা শুনলেই বুঝতে পারবেন। চলুন শুনে আসি ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে সিয়াম বলছি। আর আসলে অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার আমার আসলে সবসময় ঘটনা পাঠানো বা সবসময় আসলে বুথ এফএম বা বুথ.com যেটাই বলেন তার সাথে থাকা আসলে সবসময় সম্ভব হয়ে ওঠে না। বাট আমি বুথ.com এর বর্তমানে বুথ.com এর অনেক বড় একটা ফ্যান, আমি বুথ এফএম এরও ফ্যান ছিলাম। যাই হোক, আপনি এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন এত কষ্ট করে, সেজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করছি সেই ঘটনাটা আসলে আমার পরিবারেরই একজনের সাথে ঘটা, আমি তার নাম বলবো না। তো তারা
তারা স্বামী স্ত্রী দুজনই হচ্ছে সরকারি চাকরিজীবী। হ্যাঁ, তো তারা একটা জায়গায় বাসা ভাড়া থাকতো, মানে ভাড়া থাকতো বলতে সরকারি কোয়ার্টারেই থাকতো আর কি, কোনো এক জায়গায়। তো সেই সুবাদে আর কি, তো সেই সুবাদে ওখানে যখন তারা থাকতো তখন তাদের আসলে মানে যে বাসাটা মানে যে বিল্ডিংটায় থাকতো সেই বিল্ডিংটার একদম নিচতলায় থাকতো তারা, ফার্স্ট ফ্লোরে, মানে একদম নিচতলায় থাকতো আর কি। তো সেই নিচতলায় আসলে তখন আমি অনেকদিন আগের কথা বলছি, তখন আমার বয়স তখন কত হবে, তখন 10 বছর বয়স হবে আমার। আর এটা আমি কথা বলছি তাও আনুমানিক 2007-08 দিকের কথা বলছি, 7-8 সালের কথা বলছি। তখন আসলে ওই সময় যে জায়গাটায় বাসা ভাড়া থাকতো, তো ওই জায়গাটার আশেপাশের পরিবেশটা কিন্তু অতটা মানে ভালো ছিল না। মানে পরিবেশটা ভালো ছিল না বলতে জঙ্গল ছিল, বাঁশঝাড় ছিল, আপনার অনেক গাছগাছালি ছিল, অনেক ঘন পরিবেশ ছিল আর কি ওখানে। মানে মানে ভৌতিক একটা ব্যাপার ছিল ওখানে আসলে প্রথম থেকেই। তো আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তো আমার যে ওই আত্মীয় উনি হচ্ছেন দুজনই যেহেতু সার্ভিস হোল্ডার ছিল, সেহেতু ওনাদের মধ্যে ওনারা ডিসাইড করলেন একদিন যে আশেপাশের যে জায়গাটা আছে সেই জায়গাটা আসলে পরিষ্কার করবেন আর কি। পরিষ্কার করে ওটাকে একটা ডিসিপ্লিন, একটা পরিবেশের সৃষ্টি করবেন তারা, এরকম একটা ডিসাইড করলেন। তো তারা হচ্ছে তো গেল ওখানে, মানে আশেপাশের পরিবেশের পিছনে একটা বাঁশঝাড় ছিল, পিছনে এরকম অনেক গাছগাছালি ছিল। তো তারা নিজ দায়িত্বেই সেই সময় আর কি ওটা পরিষ্কার করা শুরু করলো। তো আমি বলে রাখতে চাই যে ওখানে কিন্তু আপনার মানে ওই সময় কিন্তু ওই যে আমার আত্মীয়ের একটাই মাত্র ছেলে ছিল, তাদের সন্তান ছিল একটাই। ওই সময় তার বয়স কত হবে, আমার সমানই হবে তখন। মানে ওই সময় তখন আমার সমানে ছিল, 10 বছর বা 12 বছর বয়স। তো আসলে তখন হচ্ছে মানে যখন বিড়াল মানে ওখানে যখন তারা মানে পরিষ্কার করছিল, তো পরিষ্কার করার সময় আসলে কি হবে ব্যাপারটা, যে এভাবে প্রতিদিন পরিষ্কার করতো তারা। প্রতিদিন পরিষ্কার করতে করতে একদিন এরকম হইলো যে সন্ধ্যা, একদম গধূলির যে সময়টা, একদম সন্ধ্যা মাগরিবের আজান হবে এরকম একটা সময়, সেই সময় এসে তারা তো আমার ওই মানে খালা উনি হচ্ছে ঝাড় দিচ্ছিলেন ওখানে পিছনে বাঁশঝাড়ের কাছে। তো হঠাৎ বাঁশঝাড় থেকে একটা কুচকুচে কালো ছোট বাচ্চা, একদম ধরেন যে কত হবে, কেবল হাঁটতে শিখছে এরকম একটা বয়স, 3-4 বছর বা 2 বছর বয়স হবে, 2-3 বছর বয়স হবে। তো এত কম বয়সে একটা ওই ছোট বাচ্চাটা একদম কুচকুচে কালো দেখতো, মাথায় কোনো চুল নাই, হ্যাঁ একদম কুচকুচে কালো, এবং গায়ে কোনো কাপড় ছিল না, ছোট বাচ্চা। তখন সে আসলে মানে বাজার থেকে বের হয়ে আমার ওই খালার কাছে আসতে, যখন এই কাছে আসতেছে তো সে ভয় পেয়ে গেছে। হ্যাঁ ভয় পেয়ে হচ্ছে মানে সরে আসছে, এবং প্রথমে মানে রাগ হয়েছে যে এই তুমি যাও এখান থেকে যাও, মানে এরকম বলছে। তো যখন এরকম জোরে চিৎকার করছে তখনই হচ্ছে ওই যে বাচ্চাটা ওটা আবার দৌড়ে বাচ্চার ভিতরে চলে গেছে। তো এটাতে আসলে সে মানে মারাত্মক রকমের ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে তো তিনি আবার মানে ওখানেই ছিলেন আর কি, আশেপাশে মানে একটু দূরে চলে গেলেন, ওখানে গিয়ে আবার ঝাড় দিচ্ছিলেন। তো একদিন ওই বাচ্চাটা আবার বাচ্চার থেকে বের হয়ে হচ্ছে আবার ওই আমার খালার কাছে চলে আসে, মানে কাছে আসতে যাচ্ছে, মানে জড়া ধরতে যাচ্ছে। এরকম ছোট বাচ্চারা যেমন আলিঙ্গন করতে চায় বড় বাচ্চা বড়দেরকে, ঠিক তেমনি আলিঙ্গন। তো আমার যে খালা উনি হচ্ছে হাতে ঝাড়ু ছিল, সেই ঝাড়ু দিয়ে বাচ্চাটাকে মারছে, মানে তো বাচ্চাটাকে মানে আমার খালা ওই সময় শিওর হয়ে গেছিল যে এটা কোনো নর্মাল কোনো কিছু না, এটা অ্যাবনর্মাল কোনো কিছু, জিন বা পরি এই টাইপের কোনো কিছু হবে।
মারছে এবং মারার সাথে সাথে বাচ্চাটা দৌড়ায়া বাজারের ভিতরে চলে গেছে। এভাবে কন্টিনিউয়াসলি সে বাচ্চাটা আরো 2বার আসছে এবং ওই বাকি 2বারই আমার যে খালা উনি হচ্ছে ঝাড়ু দিয়ে মারছে এবং চলে গেছে, ভিতরে চলে গেছে। তো এটাতে আমার খালা প্রচুর ভয় পাইছে এবং তারপরে তিনি বাসায় আসছেন। বাসায় আসার পরে তার রুমের মধ্যে তিনি ছিলেন, কিন্তু যন্ত্রণা শুরু হয়েছে তারপর থেকে। ঘটনাটা কিরকম যে রাতের বেলা যখন আমার খালা রাতে ঘুমিয়ে আসেন, মনে হচ্ছে যে উপরে মানে দ্বিতীয় তলায় কে যেন মানে যে আগে ছিল না যে শিলপাটা যে মশলা বাটতো বা বাটে যে একটা শিলপাটা পাথরের উপরে, তো শিলপাটার মধ্যে কে যেন হচ্ছে মশলা বাটতেছে বা এরকম মনে হচ্ছে উপরতলায় রাতে 3টা-4টার দিকে। তো রাতে 3টা-4টার দিকে এটা কিন্তু পুরোপুরি অ্যাবনর্মাল, আসলে কোনো ফ্যামিলিতে এরকম আসলে রাত 3টার দিকে। তো পরের দিন দুপুরের দিকে খালা চলে গেছে উপরে গিয়ে জিজ্ঞেস করছে ওদেরকে দ্বিতীয় তলায় যারা থাকতেন। তো তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা বলতেছে না, আমাদের বাসায় তো মানে ওই শিলপাটাই, যেটা শিলপাটা বলি আমরা, সেই শিলপাটাটাই নাই, মানে ওরকম বাটার মতো কোনো কিছু নাই তারা কেন শিলপাটবে। এটাতে তো মানে অবাক হয়ে গেছে। তো বিভ্রম মনে করেই তারা আমার খালা ওটা ছেড়ে দিচ্ছে, ব্যাপারটাকে ইগনোর করছে। তো মজার ব্যাপার হচ্ছে তার এভাবে করতে 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 তো ওইখানকার একটা চিকন গাছ ছিল, মানে ওই বাঁশঝাড়ের পাশে একটা চিকন গাছ ছিল। তো চিকন গাছটা মানে বাঁশঝাড়ের ঠিক পাশেই ছিল এবং ওটা অনেক চিকন গাছ ছিল, আম গাছ ছিল এটা সম্ভবত। তো সেই আম গাছে মানে চিকন একটা আম গাছ ছিল, মানে কেবল রোপণ করা হয়েছে, রোপণ করার পরে বড় হয়েছে, লম্বা হয়েছে এরকম 12 ফিট লম্বা হবে এরকম। হ্যাঁ, তো এই গাছটা, তো আমার যে খালু ছিলেন উনি আর কি মানে একটা মানে রাস্তার মাঝখানে গাছটা ছিল আর কি, মানে যে জায়গা দিয়ে মানুষ হাঁটবে সে রাস্তার মাঝখানে, যেহেতু ওটা একদম মানে মানে জঙ্গল টাইপের জায়গা ছিল, তো সেই রাস্তাটা ছিল, রাস্তার মাঝখানে গাছটা জন্মাইছিল। তো গাছটাকে তো আমার যে খালু আছে উনি কেটে দিছেন, ঠিক আছে, গাছটাকে কেটে দিছেন। যেদিন কেটে দিছেন সেদিন রাতের বেলা আমার খালা রাতে স্বপ্নে দেখলেন যে তোর কোনোদিন আর সন্তান হবে না, এরকম একটা স্বপ্ন দেখছেন তিনি। কে যেন রাতে স্বপ্নে তাকে এসে বলতেছে যে তোর আর কোনোদিন সন্তান হবে না, এই ধরনের একটা কথা বলছে। তো এটার জন্য আসলেই তারপর থেকে সন্তান হচ্ছে না, মানে আমার খালার কোনো সন্তান সম্ভব হচ্ছেন না, মানে এটা নিয়ে আসলে তার অনেক ট্রিটমেন্ট করা হয় আসলে, কিন্তু তারপর থেকে আর কখনোই তার সন্তান হচ্ছে না। তো আসলে এটা ট্রিটমেন্টের জন্য তিনি আসলে অনেক চেষ্টা করছেন। আমি যদি একটু বলি, এখানে আর একটু ব্যাপার আসছে, সেটা হচ্ছে তো ট্রিটমেন্ট করার জন্য কিন্তু আমার যে খালা উনি কিন্তু বগুড়ায় গেছিলেন। তো বগুড়ায় গিয়েছিলেন, মানে বগুড়ায় হচ্ছে আমাদের, যেহেতু আমার খালা আমাদের নানা বাসা আর কি বগুড়ায়। তো বগুড়ায় গিয়ে তিনি হচ্ছে আমার যে মামিকে গিয়ে পুরো ঘটনাটা বললেন, সবকিছু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো উনি আমার মামি বললেন যে এখানে অনেক ভালো একজন বুজুর্গ ব্যক্তি আসে, এই ব্যক্তির কাছ থেকে যদি আমরা যাই তাহলে হয়তো একটা সলিউশন হতে পারে। তো তারা চলে গেলেন আসলে ওই বুজুর্গ ব্যক্তির বাসায়, মানে উনি আর কি এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারতেন। তো ওনার বাসা ছিল অনেক দূরে ছিল, ওই সময় আমরাও গিয়েছিলাম আর কি, আমরাও গিয়েছিলাম, সব পরিবার একসাথেই গিয়েছিলাম ওখানে। তো তখন আমিও ছোট, ও ছোট, দুজন মিলে গিয়েছিলাম। তো আমরা গিয়েছি, যাওয়ার পরে হচ্ছে ওই বুজুর্গ ব্যক্তির অনেক দূরে বাসা, আমাদের নানা বাসা থেকে অনেক দূরে বাসা ওনার। তো অনেক দীর্ঘ যাত্রা আমরা করলাম, করার পরে ওখানে পৌঁছানোর পরে ওনার বাসায় গিয়ে ঢোকার পরে উনি তখন মানে এরকম রোগী দেখতেছিলেন আর কি, মানে ওনার কাছে আরো অনেকেই আসছে আর কি সলিউশন নিতে। তো উনি সবার ট্রিটমেন্ট দিচ্ছেন। তো আমাদেরকে বসতে বললো, তা আমরা ঘরের ভিতরে ওই দিকে গিয়ে বসলাম। তো আমি যেটা লক্ষ্য করলাম, এটা আমার নিজের চোখে দেখা, আমি যেটা লক্ষ্য করলাম, ওই বাসায় অসংখ্য বিড়াল। আপনি কল্পনা করতে পারবেন না রাসেল ভাই যে ওখানে আসলে কতটা বিড়াল ছিল, আপনার আইডিয়াতেও
থাকবে না যে এত বেশি বিড়াল ওখানে ছিল। মিনিমাম আপনার একটা বাসায় মিনিমাম উপরে 60 থেকে 70টা বিড়াল ছিল। 60 থেকে 70টা অ্যাডাল্ট বিড়াল একটা বাসায় থাকা কিন্তু অ্যাবনর্মাল। এরকম এটা কিন্তু আসলে মানে নর্মাল কোনো মানুষের বাসায় কিন্তু এতগুলো বিড়াল থাকার কথা না। 60 থেকে 70টা বিড়াল তার বাসায় ছিল, এবং ছোট বাচ্চা যদি হিসাব করি তাহলে আরো বেশি হবে। এই বিড়ালগুলো সবগুলো ছিল সাদা রঙের, সবগুলো বিড়ালই সাদা রঙের ছিল, মানে অন্য কোনো কালারের বিড়াল না, সবগুলোর চেহারা একই রকম। আপনি আলাদা করতে পারবেন না একটা বিড়াল থেকে আলাদা আরেকটা, একবার মিশে গেলে ওই বিড়ালটাকে খুঁজে পাওয়া যাবে না। সব বিড়ালই সাদা। এবং বিড়ালগুলো জাস্ট বাসার এক প্রান্তে একটা ছোট একটা গর্তের মতো আছে, গর্ত বলতে একটা ফুটার মতো আছে, ফুটা দিয়ে ওইদিকে হয়তো বাড়ির পিছনের দিকে যাওয়া যায়, আবার বাড়ির সামনের দিকে একটা ওরকম ফুটার মতো আছে, এই ফুটার দিয়ে রাস্তার এই দিক দিয়ে চলে যাওয়া যায়। মানে বাড়িটা বিশাল লম্বা ছিল, পাশে অনেক বড় বাড়ি ছিল। তো বিড়ালগুলো জাস্ট খালি ওই মানে বাড়ির পিছনের দিকে চলে যাচ্ছে, এই বাড়ির ভেতর থেকে ওই ফুটা দিয়ে সবগুলো বিড়াল 60-70টা বিড়াল জাস্ট খালি ওই ফুটা দিয়ে বাইরে চলে যাচ্ছে ওই জঙ্গলের দিকে। আবার একটু পরে আবার জঙ্গল থেকে ফিরে জাস্ট ওই ইয়ার ভিতরে চলে আসতেছে, মানে বাড়ির ভিতরে চলে আসতেছে, এবং বাড়ির সামনে যে ছিদ্রটা ছিল, ফুটাটা ছিল, ওই ফুটাটা দিয়ে চলে যাচ্ছে, রাস্তার দিকে চলে যাচ্ছে, এবং কিছুক্ষণ এসে বাড়ির ভিতরেও থাকতেছে। তো আমি তখন ছোট ছিলাম, আমি বিষয়টা খুব মজা পেয়েছিলাম। তো আমি গিয়ে মানে যখন হচ্ছে বিড়ালগুলো যখন ঢুকতেছিল আর কি বাড়ির পিছনের দিকে এরকম বা জঙ্গলের দিকে যাইতেছিল, তো আমি তাদের মধ্যে থেকে একটা বিড়ালের লেজ ধরছি, লেজ ধরে উপরের দিকে তুলছি। এখন যেহেতু মানে আমি কি বলবো, মানে আসলে ওই সময় আমি এতটা ভয় পাইছি ওই বিড়ালের ফেসটা ওই সময় দেখে, মানে বলার মতো না। যে আমার আসলে ওই সময় মনে হচ্ছিল না যে আসলে ওটা বিড়াল বা অন্য কিছু, আমার আসলে মনে হয়নি। মানে এতটা ভয়ঙ্কর একটা চেহারা আমি ওই সময় দেখছি ওই বিড়ালটা। আমি সাথে সাথে বিড়ালটাকে ছেড়ে দিছি। তো যাক, এটা ছিল হচ্ছে ওই বুজুর্গ ব্যক্তির সাথে দেখা করার আগের বিষয়। বুজুর্গ ব্যক্তির সাথে যখন আমি দেখা করলাম, আমার খালা, আমার আম্মা ছিলেন, আমার মামি ছিলেন, আমার খালাতো ভাইরা ছিলেন, সবাই মিলে আসলে সাথে গেলেন। তা আমরা যখন বসেছিলাম তখন দেখা গেল যে তিনি বলতেছেন এভাবে যে মা তোমার হচ্ছে, মানে আমার খালাকে বলছে, মা তুমি রংপুর থেকে আসছো না? তো খালা বলতেছে হ্যাঁ আমি রংপুর থেকে আসছি। বলছে যে তুমি তো এই জায়গায় থাকতে? বলছে হ্যাঁ এখানে থাকতাম। তারপরে বলতেছে যে তোমার বাসার পাশে একটা মোটা কাঁঠাল গাছ আছে না? হ্যাঁ, আসলে কিন্তু সত্যি যে খালারা যেখানে থাকতেন সেখানে কিন্তু একটা মোটা কাঁঠাল গাছ আছে। এটা কিন্তু ওই বুজুর্গ ব্যক্তির জানার কোনো কথা না। হ্যাঁ আছে। বলতেছে যে ওই কাঁঠাল গাছের পাশে যে বাচ্চাটা আছে, সেই বাচ্চাদের পাশে একটা গাছ ছিল। ওই আমার খালু যে গাছটাকে কেটে দিয়েছে সেই গাছের কথা বলছেন, এবং বলছেন যে ওই গাছটা ছিল এবং তোমার স্বামী সেই গাছটা কেটে ফেলেছে। তো আমার খালা বললেন হ্যাঁ আমার স্বামী এটা কেটে ফেলেছে। বলছে হ্যাঁ ওই গাছটা আসলে তোমার স্বামীর কাটা উচিত হয়নি, তোমার স্বামীর ওই গাছটা কাটা উচিত হয়নি। ওই গাছটা কাটার কারণে ওই যে জিনিসটা ওই গাছের মধ্যে থাকতো সেইটা তোমাকে তোমার আর কোনোদিন সন্তান হতে দিচ্ছে না, এবং ওখানে একটা একটা পরিবার থাকতো, ওখানে একটা জিনের পরিবার থাকতো। সেই পরিবারের ওই যে ছোট বাচ্চাটার কথা আপনাকে বললাম রাসেল ভাই, সেই বাচ্চাটা ছিল হচ্ছে ওই জিনেরই একটা সন্তান আর কি। তো যেহেতু ওই প্রথমের দিকে একবার ঝাড়ু দিয়ে ওই বাচ্চাটাকে মারছে আমার খালা, এবং পরবর্তীতে যে জিনটা যে গাছটা থাকতো সেই গাছটার হচ্ছে আমার খালু কেটে দিয়েছে। তো এই কারণে, এই ঘটনাটার কারণে আসলে আমার যে খালার তার সন্তান হবে না এই ধরনের একটা কথা বললেন। তো তারপরেও উনি বললেন যে আমি একটু শেষ চেষ্টা করে দেখতে পারি, যদি তুমি চাও আমি শেষ চেষ্টা করে দেখতে পারি। এবং তখন উনি চিকন চিকন 3টা পাতা নিলেন,
একদম চিকন। আমরা কিছু ওই যে ধানের গাছের যে পাতাগুলো থাকে না, একদম চিকন চিকন, এই ধরনের একটা চিকন তিনি পাতা নিলেন। তিনটা পাতা নিয়ে ছোট ছোট টুকরা করে 3টা পাতা নিলেন। তো 3টা পাতা উনি একটা গ্লাসে ভর্তি করে পানি নিলেন, এবং পানি নেয়ার পরে উনি বললেন যে এই গ্লাসের পানির মধ্যে আমি 3টা পাতাকেই আমি ফেলে দিব। 3টা পাতাকে আমি ফেলে দিব। যদি 3টা পাতা 3টা স্তরে থাকে, মানে উপরে একটা, মাঝে একটা এবং পানির তলদেশে একটা, 3 স্তরে থাকে, তাহলে তুমি বুঝে নিও তোমার কখনো আর সন্তান হবে না। মানে এটা মানে এই সাইনটা মানে হচ্ছে, মানে ওনার মতে এই সাইনটা হচ্ছে জিন তাকে বলছে যে না, সে রাজি না। মানে জিন এই যে ঘটনাটা আমার খালার সাথে ঘটাইছে, এই ঘটনাটা রিপেয়ার, মানে এই ঘটনাটা থেকে আমার খালা কখনো বেরোইতে পারবে না। জিন দ্বিমত প্রকাশ করছে যদি এই সাইনটা ওখানে দেখা যায় পানির মধ্যে। আর যদি 3টা পাতাই যদি পানির নিচে চলে যায়, একদম পানির তলদেশে চলে যায়, তাহলে বুঝতে হবে যে জিন এখানে নাই, মানে জিন ছেড়ে চলে গেছে। তো যখন আমার চোখের সামনে দেখা, যখনই উনি পাতাটা দিলেন ওই ইয়ার মধ্যে, 3টা পাতাই পানির উপরে ছেড়ে দিলেন, আপনি বিশ্বাস করবেন না রাসেল ভাই, উপরে একটা পাতা থাকলো, মাঝখানে একটা পাতা থাকলো, এবং সব পানির তলদেশে 3টা পাতা থাকলো। এবং এই যে পানির তলদেশে একটা পাতা থাকলো, এই যে 3টা পাতা একদম স্থির হয়ে পানির মধ্যে থাকলো। এবং উনি যে কবিরাজ নবসুর ব্যক্তি, যিনি যার কাছে, উনি বললেন যে না, তুমি এইখান থেকে তুমি কখনো বেরোতে পারবে না, তোমার কখনো সন্তান হবে না। এবং এটা সত্যি, কিন্তু আজ এত বছর পরেও আমার কিন্তু খালার কোনো সন্তান হয়নি। তিনি কিন্তু মানে তার কিন্তু একটাই সন্তান এখন পর্যন্ত। এবং ওই জিনিসটা এখন পর্যন্ত তার সাথে আছে কিনা সেটা আমি জানি না, তবে কিন্তু ওই ব্যাপারটা ঘটার পর থেকে কিন্তু আমার খালার আর কখনো সন্তান হয়নি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, ধন্যবাদ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন ভূত.com। এবং আমি গত সপ্তাহে দেখেছিলাম যে আপনারা যারা ভূত.com শোনেন, তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের ঘটনা পাঠান। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘটনাগুলো পাঠিয়ে একভাবে যেমন আমাদের সাথে কানেক্টেড থাকেন, ঠিক সেইভাবেই ভূত.comকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এই জন্য আপনাদের জন্য অনেক 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 ধন্যবাদ। এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে কোনোভাবেই ছোট করতে পারবো না। আশা করছি এইভাবে আপনাদের যে সহযোগিতার হাত আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন, সেটা অব্যাহত থাকবে। চারপাশে রাস্তাগুলো এখন অনেক শূন্য, চারিদিকে সবকিছু অনেক ফাঁকা ফাঁকা। এই সময়টায় থাকে না যে আমরা বাড়ির বারান্দায় দাঁড়ালেও কেমন একটা ভয়ঙ্কর অনুভূতি হয়। কিন্তু আমি বলবো, ঘটনার এই মুহূর্তে মোবাইল ফোনটাকে নিয়ে অথবা আপনি যে ডিভাইস দিয়ে শুনছেন, একটু বারান্দায় গিয়ে দাঁড়ান অথবা জানলাটা খুলে দিন। বাইরের নিস্তব্ধ রাস্তা, চুপচাপ সবকিছু একটু খেয়াল করুন। আর যদি একেবারেই উঠতে না ইচ্ছা করে, তাহলে চোখ বন্ধ করুন। বিশ্বাস করুন, একটা অন্যরকম পৃথিবীতে নিয়ে যেতে পারে আপনাকে ভূত.com। চলে যাবো একজন ডক্টরের ঘটনায়, যিনি ঘটনাটি পাঠিয়েছেন ওয়াশিংটন থেকে। এবং আপনাকে আমি বলবো যে আপনি খুব সাবধানে থাকবেন, সবসময় নিজের যেমন খেয়াল রাখবেন, পরিবারের সবার প্রতি খেয়াল রাখবেন। আপনাদের সবার জন্য, পৃথিবীর জন্য আসলে আমাদের অনেক শুভকামনা। আমাদের এখান থেকে বেরিয়ে আসতেই হবে, আমাদের এখান থেকে মুক্তি পেতেই হবে। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূত.com এর সকল লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমার নাম সিবাত আশরাফি। আমি পেশায় একজন চিকিৎসক এবং বর্তমানে আমি আমেরিকাতে অবস্থান করছি। আমি ভূত এফএম এর একজন অনেক পুরানো লিসেনার এবং ভূত এফএম এবং ভূত.com আমার খুবই পছন্দের একটি শো।
আজকে আমি আপনাদের সাথে যে স্টোরিটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির একটি বাড়িকে কেন্দ্র করে। বাড়িটির নাম হেলসিয়ান হাউস। প্রথমে বাড়িটির একটু বর্ণনা দিয়ে নিই। 21,000 বর্গফুট এরিয়ার উপর বাড়িটি তৈরি করেছিলেন আমেরিকান নেভির প্রথম সেক্রেটারি বেঞ্জামিন স্টুয়ার্ট 1787 সালে। বাড়িটি প্রায় 230 বছরের পুরনো, কিন্তু বেঞ্জামিন স্টুয়ার্ট বেশি দিন বাড়িটি ভোগ করতে পারেননি। তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে তার পরিবারের বিভিন্ন মানুষের কাছে বাড়িটির মালিকানা পরিবর্তিত হয়, কিন্তু কোনো মালিকই বাড়িটিতে বেশি দিন থাকতে পারতেন না। কেউ মারা যেতেন, কেউ অনেক অসুস্থ হয়ে পড়ে অন্য কোথাও চলে যেতেন, অর্থাৎ বেশিরভাগ সময় বাড়িটি খালি পড়ে থাকত। পরবর্তীতে 1900 সালে আলবার্ট ক্লেমেন্স নামের এক ব্যক্তি হেলসিয়ান হাউসটিকে কিনে নেন। আলবার্ট ক্লেমেন্স ছিলেন খুবই ব্যতিক্রমধর্মী একজন মানুষ। তিনি বিশ্বাস করতেন তিনি বাড়িটিকে যত বেশি পরিবর্তন করবেন, অর্থাৎ স্ট্রাকচারাল চেঞ্জ করবেন, তার আয়ু তত বৃদ্ধি পাবে। এই চিন্তা থেকে পরবর্তী 38 বছরে তিনি বাড়িটির ভিতরের স্ট্রাকচারে অনেক বেশি পরিবর্তন করেন। তিনি রুমের ভিতর রুম তৈরি করতেন, তার ভিতরে আবার রুম, এভাবে একটি রুমের ভিতর একাধিক রুম তৈরি হয় এবং সেগুলো আয়তনে এতই ছোট ছিল যে একটি চেয়ার বা একটি টেবিল ছাড়া আর কিছু সেখানে রাখা যেত না। আলবার্ট ক্লেমেন্স রুম ছাড়াও তৈরি করতেন অনেক সিঁড়ি, যেগুলো হঠাৎ শেষ হয়ে যেত। যেমন আপনি একটি দরজা খুলে সিঁড়ি দেখতে পেলেন, উঠতে শুরু করলে কোনো ডেস্টিনেশন ছাড়া হঠাৎ সিঁড়িটি শেষ হয়ে যাবে। এরকম বিভিন্ন উইয়ার্ড স্ট্রাকচারের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য হচ্ছে তার ক্রিপ্ট, যেটা বাসার পিছনে অর্থাৎ ব্যাকইয়ার্ডে অবস্থিত। তিনি বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর যেন তার মরদেহটি ওই ক্রিপ্টের ভিতর রাখা হয়। কথিত আছে তিনি মিশর থেকে 2টি মামিও কিনে এনেছিলেন এবং ওই বাড়িতে লুকিয়ে রাখেন, কিন্তু তার মৃত্যুর পর মামি দুটি খুঁজে পাওয়া যায়নি। বলে রাখা ভালো যে হেলসিয়ান হাউসের অবস্থান জর্জ টাউনের সীমানায়। বাড়িটির আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো এর বেসমেন্টে একটি সুড়ঙ্গ আছে যা একটি নদীর পাশে যেয়ে শেষ হয়েছে। কথিত আছে কৃতদাস প্রথা চালু থাকা অবস্থায় কিছু কৃতদাস এই সুড়ঙ্গের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুড়ঙ্গের ধস নেমে খুবই মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়। আলবার্ট ক্লেমেন্স মারা যাওয়ার পরে আবার দীর্ঘদিন বাড়িটি অব্যবহৃত অবস্থায় থাকে। পরবর্তীতে অনেকবার বাড়িটির মালিকানা পরিবর্তন হয়, কারণ কেউই বেশি দিন সেখানে থাকতে পারতেন না। জর্জ টাউন ইউনিভার্সিটি, যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, এই বাড়িটি লিজ নেয় তাদের স্টুডেন্ট ডরমেটরি বা হোস্টেল তৈরির জন্য, কিন্তু সেটাও বেশি দিন স্থায়ী হয়নি। যারা এই বাসায় থেকেছেন তারা বিভিন্ন সময় আলবার্ট ক্লেমেন্সের মতন দেখতে কাউকে ঘুরে বেড়াতে দেখতেন, কখনো করিডোরে, কখনো জানালার পাশে বা ব্যাকইয়ার্ডে। চেহারা বোঝা না গেলেও খুব পুরনো আমলের পোশাক, টুপি পরিহিত মানুষের আকার আকৃতি তারা দেখতে পেতেন প্রায়ই। এছাড়াও বন্ধ ছোট রুমগুলোর ভিতর থেকে বিভিন্ন ধরনের শব্দ শোনা যেত। মনে হতো কেউ যেন ভিতরে হাঁটাহাঁটি করছে বা কথা বলছে, কিন্তু দরজা খুললে দেখা যেত কিছুই নেই। বেসমেন্টের যে এরিয়া থেকে সুড়ঙ্গটা শুরু হয়েছে সেখান থেকে অলমোস্ট প্রতি রাতে ভেসে আসতো মানুষের আর্তচিৎকার, যেন তারা সব ভেঙে বেরিয়ে আসতে চাইছে। এসব ঘটনার কারণে বাড়িটি ওয়াশিংটন ডিসির ওয়ান অব দ্য মোস্ট হন্টেড হাউস হিসাবে পরিচিতি পেয়েছে। এই ঘটনাটি আমি জানতে পারি ফেব্রুয়ারি 2020-তে। ওয়াশিংটন ডিসিতে এমন একটি সংস্থা আছে যেখানে রেজিস্ট্রেশন করলে একজন লোকাল গাইড আপনাকে কিছু হন্টেড বাসায় নিয়ে যাবে এবং তার ব্যাকগ্রাউন্ড স্টোরিটি বলবে। এই সংস্থার এরকমই একটি সংস্থার সাথে আমি গিয়েছিলাম এবং ইন্টারনেট থেকেও পরবর্তীতে স্টোরিটি আমি ভেরিফাই করেছি। ইমেলের সাথে আমি বাড়িটির একটি ছবি দিচ্ছি, যেটা আমার তোলা। বর্তমানে এই বাড়িটি একটি কোম্পানির হেডকোয়ার্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। রাসেল ভাই, এই ছিল আমার স্টোরি। ভালো লাগলে শেয়ার করবেন। এছাড়াও আমার নিজের সাথে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে এবং আমার মেডিকেল কলেজের কিছু ঘটনা আমার জানা আছে। পরবর্তীতে সময় পেলে সেগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরও একবার ভূত.com আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com।
এবং আশা করছি এনজয় করছেন, ভালো লাগছে, আমাদের সাথেই আছেন। এই মুহূর্তে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আরো একটা ঘটনায় চলে যেতে চাই। তবে তার আগে আমি আরো একবার বলবো, যারা শুনছেন তারা চোখ বন্ধ করে শুনুন, লাইট নিভিয়ে শুনুন। অনেক সময় এরকম হয় না যে মাঝরাতে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা বুঝতে পারি না আমরা ঠিক কোথায় আছি, আমাদের পা কোন দিকে, পাটা কি দরজার দিকে নাকি দেয়ালের দিকে, মাথাটা কি খাটের কোন দিকে বা খাটটাই কোথায়। মাঝে মাঝে এরকম অবাক লাগে না রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে গেলে? মাঝে মাঝে মনে হয় না যে বাইরে কিছু একটা ঘটছে, আপনি বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন, কিন্তু যেতে ইচ্ছে করছে না, উঠতে ইচ্ছে করছে না। এরকম নানা ভাবনা কিন্তু আমাদের রাতের বেলায় আসে। তাই বলবো, লাইট অফ করে দিন, মন দিয়ে শুনুন ঘটনাগুলো, বিশ্বাস করুন ভালো লাগবে। চলে যান সেই জায়গায় যে জায়গাতে ঘটনাটি ঘটেছিল, যেভাবে বলছেন ঘটনাটি ঠিক সেইভাবে সেই জায়গায় গিয়ে যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে আসল মজাটা পাবেন আপনি। আমরা চলে যাব দুই বন্ধুর ঘটনায় এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদেরকে অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি দুই বন্ধুর ঘটনায়। এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। এখানে এসে আপনি আপনার যে কোনো কিছু আমাদেরকে ইনবক্স করতে পারেন, জানাতে পারেন কি চান আমাদের কাছে, কেমন লাগছে আমাদের এই এপিসোডটি, সবকিছুই কি কি আরো অ্যাড করলে ভালো লাগে, আরো নতুন নতুন কি কি আপনাদের উপহার দিতে পারি, সবকিছু। আমরা চলে যাব সেই দুই বন্ধুর ঘটনায়। চলুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি সবসময় ভালোর দলে আছেন এবং সবসময় ভালো থাকেন, সেটা আল্লাহর কাছে দোয়া করি। আমার নাম অতুল হাবিব, আমার বাসা বগুড়া জেলার ফুলবাড়ি নামক একটি গ্রামে। তো সরাসরি ঘটনায় চলে যায়। আমার ছোট ভাইয়ের নাম নীরব এবং ও এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো ঘটনাটা 2017 সালে। আমার ছোট ভাই আমাকে এই গল্পটা শেয়ার করেছে এবং এই ঘটনাটার ব্যাখ্যা হয়ে আজ পর্যন্ত পাই নাই। আমাদের গ্রামটা একদম মূল শহরের সঙ্গে লাগানো, একদম যে অজপাড়াগা তা না, মেইন রোডের সঙ্গে আমাদের বাসা এবং আমার বাসার পাশে আমার ছোট ভাইয়ের বাসা। একদম শহরের মধ্যেই পড়ে, সবসময় লাইট জ্বালানো, জাঁকজমকপূর্ণ, খুব সুন্দর পরিবেশ। শহর এবং গ্রামের মাঝামাঝি আপনি বলতে পারেন এই যে বিষয়টা। যাই হোক, সময়টা 2017 সাল। তখন আমার ছোট ভাই ক্লাস 10-এ, অর্থাৎ প্রিটেস্ট পরীক্ষা অথবা টেস্ট পরীক্ষা চলবে। আমার পাড়াতে আমার আরেকটা ছোট ভাই, ওর নাম অন্তর, ওরা দুইজন ক্লাসমেট ছিল, একই স্কুলে পড়তো এবং একই ক্লাসে পড়তো। তো ঘটনাটা হলো, আমার ছোট ভাই আমাকে এভাবে বলেছে, এটা ছিল ওদের যখন টেস্ট পরীক্ষা চলছিল, তখন টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো একদিন আমার ছোট ভাই তার বাসায় রীতিমতো শুয়ে আছে। হঠাৎ করে আমার যে ছোট ভাই অন্তর, ওর বাসা আমার বাসার পাশেই। অন্তর নীরবের বাসায় এসে দরজার এখানে ডাকছে, নীরব, এই নীরব, এই পড়তে যাবি না? অনেক সময় তো হয়ে গেল, চল পড়তে যাব। ওরা আবার একটা জায়গায় একটা কোচিংয়ে প্রাইভেট পড়তো। তো এইভাবেই একদম পুরোপুরিভাবে ওকে ডাকতেছে। তখন আমার ভাই বলল, এই অন্তর, এসে বস, আমি রেডি হই। কোনো উত্তর আসে না, শুধু বাস ডেকেই যাচ্ছে, নীরব, এই নীরব, তাড়াতাড়ি ওঠ, যাবি না? দেরি হয়ে যাচ্ছে তো। আমার ছোট ভাই ভেবেছিল যে হয়তো ডাকছে, ভোর হয়ে গিয়েছে। ওদের আবার কোচিং ছিল 6:30টায়। তো তখন আমার ভাই অত কিছু না ভেবেই রেডি হয়েছে। রেডি হওয়ার পর বের হয়েছে। বের হওয়ার পরে ওই দেখলো অন্তর দাঁড়িয়ে আছে। তো অন্তর যখন নীরবকে দেখলো যে বের হয়েছে, তখন অন্তর তার পিঠটা ঘুরে নিয়ে রাস্তার দিকে আসলো। তো আমার ভাই এভাবে বলছে যে একটা মানুষ যদি দৌড় দিয়েও রাস্তাতে আসে, তারপরেও তার তো একটা মিনিমাম সময় লাগবে।
আমার ভাই যখন ওই গেটে আসলো, ওই তখন অলরেডি আমাদের এখানে একটা দোকান আছে, সেই দোকানের এখানে খানিকটা হবে একটা অ্যাবাউট 60 ফিট দূরত্ব। তারপরে ওখান থেকে আমাদের এখানে আরেকটা ডাস্টবিন আছে, সে জাস্ট দোকানটার কাছে গিয়েছে, নীরব আমার দোকানদার কাছে গিয়েছে, তখন অন্তর অলরেডি ডাস্টবিনের ওখানে। তো ওই বলতেছে যে, কে রে তুই এত দ্রুত দৌড়াচ্ছিস কেন, এত দ্রুত দ্রুত যাচ্ছিস কেন, আমার জন্য একটু অপেক্ষা করবি না? তো তখন আমার ভাই ধীরে ধীরে হাঁটা শুরু করলো। ততক্ষণে অন্তর আবার ওই মাথায় আমাদের হচ্ছে ডাস্টবিন থেকে আরো দূরে একটা দোকান আছে, যেটা যদি আপনি দৌড়ায়ও যান তাও আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু অন্তর এখানে প্রায় অ্যাবাউট 30 সেকেন্ডের ভিতরে ওই দোকানে পৌঁছে গিয়েছে। তো যখন মসজিদটা পেরোয় অন্তর ওই দোকানের মাথায়, তখন আমার ছোট ভাই চিন্তা করলো কি ব্যাপার, ওই এত দ্রুত ওখানে যাচ্ছে মানে, আচ্ছা এখন যদি ভোর হয় তাহলে তো একটু দিনের আলো বের হওয়ার কথা, কিন্তু এখন এরকম গভীর রাত কেন? তখন আমার ভাই একটু যখন সেন্সে ফিরল, হঠাৎ করে সে তার ঘড়িতে দেখল, সে তার ঘড়িতে দেখার পর তার মাথা ঘুরে গেল, সময় তখন রাত 1:55। ওইটা দেখে আমার ছোট ভাইয়ের একদম দিক বিদিক হারিয়ে ফেলল। সে কোনো রকম করে নিজের সেন্সটা ফিরায়া কোনো কিছু চিন্তা না করে এক দৌড়ে এসে বাসার ভিতরে ঢুকলো এবং বাসার দরজা লক করে দিয়ে নিজের ঘরের ভিতরে নিজেকে লক করে দিল এবং ভাবতে লাগলো এই মুহূর্তে তার সঙ্গে কি হয়েছে। সে তো স্পষ্ট অন্তরের আওয়াজ শুনেছে এবং অন্তরকে দেখেওছে সে কেটে দাঁড়িয়েছিল। এবং আরেকটি বিষয় যে ওই এত দ্রুত দ্রুত কিভাবে যাচ্ছিল, আমি যদি দৌড়ায়ও যাই তাও তো আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে 5 মিনিট মিনিমাম সময় লাগবে, সেখানে ওই 30 সেকেন্ডের ভিতরে কিভাবে ওখানে গেল, ওই রকমই হবে সময়টা। তারপরে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আমার ভাই কোনো রকম করে নিজেকে সামলায়া ড্রেস চেঞ্জ করে সে তার মাথাটা বিছানায় রাখলো। অল অফ এ সাডেন আমার ছোট ভাই কবুতর পালতো, ঘর সব দিক থেকে বন্ধ, কোনো দিক থেকে কিছু আসার সম্ভাবনা নেই এবং কিছু ছিলও না ঘরের ভিতরে। সাডেনলি আমার ভাই একদম স্পষ্টভাবে ফিল করতে পারলো যে 2-3টা কবুতর ফরফর করলে যে রকম হচ্ছে তাদের পাখা এই ওড়ার সময় যে রকম শব্দ হয়, ঠিক ওই রকম করে 2-3টা কবুতর তার ঘর থেকে যেন এক মুহূর্তের মধ্যে বের হয়ে গেল। ঠিক ওই রকম শব্দ এবং কবুতরের ওড়ার সময় যে বাতাসটা হয় সে বাতাসটাও আমার ভাইয়ের গায়ে লেগেছে এবং ওইটা দেখে সে আরো হতবাক যে কি ব্যাপার, কবুতর তো এখানে আসার কোনোভাবে সম্ভব না, এটা কিভাবে কি হলো, আমার সঙ্গে কি হচ্ছে এসব। পরের দিন সে অন্তরকে জিজ্ঞাসা করলো যে কি রে, তুই অত রাতে কি আমাকে ডেকেছিলি? তো অন্তর বলল, পাগল হইছিস, তুই জানিস না আমাদের কোচিং করার সময় আমি কেন তোকে 2টার সময় ডাকতে যাব, ওই সময় তো আমি গভীর ঘুম। তো আমার ভাই তারপর থেকে খুবই সাবধান এবং খুবই নিজেকে সামলিয়ে রাখা শুরু করলো, কারণ এরকম ঘটনা কখনো তার সঙ্গে ঘটে নাই, ফার্স্ট টাইম এরকম ঘটনা তার সঙ্গে ঘটেছে। পরবর্তীতে আমার ভাইয়ের বাসা মোকামতলা, ওই আমার এখানে পড়াশোনা করার জন্য থাকে। তো তার পরের দিন সে ভাবলো যে না, এরকম হবে না, আমার বাসা থেকে আমি একটু ঘুরে আসি। তারপর সে তার গ্রামের বাসায় গেল। তার গ্রামের বাসায় আবার ওর ঘরের কাজ চলছিল, তো ঘরের কাজ প্রায় শেষ। সে বলল যে আজকে আমি আমার এই ঘরটাই থাকবো। তোর বাবা বললো ঠিক আছে বাবা থাকো। তো ওই যখন হচ্ছে মাথাটা একটু বিছানায় দিয়েছে, ঠিক সেম টাইম 1:55 কি 2টা হবে,
ও এভাবে বলল যে বাথরুম থেকে কে জানি তাকে ডাকছে, যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো। ঠিক এইরকম 3 বার করে ডাক। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে কোনো না কোনো ভাবে ওই জিনিসটাকে এড়িয়ে ঘুমিয়ে পড়ে। এরকম 2-3 দিন ওকে ডাকা হয়েছে বাথরুম থেকে, যে নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো, নীরব একটু বাথরুমে আসো তো। এভাবেই সে ডাকগুলো শুনে পরবর্তীতে এই বিষয়টা সে তার বাবা মার সঙ্গে শেয়ার করে, এবং তার বাবা মা জিনিসটাতে রেসপন্স করে, যেহেতু একমাত্র ছেলে, রিস্ক না নেওয়াই ভালো। তো তাই সে তার বাসাতে মিলাদ করিয়ে নেয় এবং ওখানে দোয়া খায়ের করায় নেয়। তারপর থেকে পর্যন্ত আমার ভাইয়ের সঙ্গে কোনো ঘটনা ইনশাল্লাহ ঘটে নাই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে অবশ্যই লিসনার্সদের জন্য শেয়ার করে দেবেন, এবং আমারও অনেক ভালো লাগবে। ফিউচারে আরও এরকম ঘটনা আমি যদি পাই আপনার উদ্দেশ্যে পাঠাবো। ঠিক আছে, ভালো থাকবেন রাসেল ভাই। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আমাদের একই এপিসোডে 2 জন আলিফ, একটু আগেই বলছিলাম। তার আগে জানাই আপনারা শুনছেন ভূত.com, আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত.com স্বাধীন অ্যাপে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আলিফ। শুরু করেছিলাম আলিফকে দিয়ে, শেষটা আলিফকে দিয়ে করব না, থাক, আরেকটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেব। অলরাইট, আমরা চলে যাব আলিফের কাছ থেকে। তবে এই আলিফ ডক্টর আলিফ না, এই আলিফ যশোর থেকে ঘটনা পাঠিয়েছেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে, এবং আপনারা আশা করছি তার ঘটনাটি অনেক বেশি এনজয় করবেন। চলুন শুনে আসি আলিফের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি যশোর থেকে আলিফ। তো রাসেল ভাই, ভূত.com-এ এটি আমার পাঠানো প্রথম স্টোরি। তো যদি ভালো লাগে তাহলে প্লে করে শোনাবেন। তো রাসেল ভাই, কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাই। তো ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের আব্বুর সাথে। তো সঙ্গত কারণেই আমি আমার ফ্রেন্ডের নামটি আসলে উল্লেখ করছি না। তো ঘটনাটি ঘটে হচ্ছে মালয়েশিয়াতে। তো আমার ওই ফ্রেন্ডের আব্বু উনি মালয়েশিয়াতে একটি কোম্পানিতে জব করতেন। তো কোনো এক কারণে ওই কোম্পানির যে ম্যানেজার ছিলেন, ও তার সাথে ওই আঙ্কেলের হচ্ছে একটু ঝামেলা হয়। তো এক পর্যায়ে ওই ম্যানেজার, তিনি স্থানীয় কিছু মাস্তান টাইপের তাদেরকে আসলে ভাড়া করেন যে আমার ওই ফ্রেন্ডের আব্বুকে মারার জন্য। তো কোনো এক সন্ধ্যাবেলার দিকে তিনি যখন কাজ শেষ করে ফিরছিলেন, তো তখন আসলে ওই মাস্তানরা ওই আঙ্কেলকে ধাওয়া করে। তো তিনি আসলে ছুটতে ছুটতে ওখানকার স্থানীয় এক গ্রেভিয়ার্ডে তিনি আশ্রয় নেন। তো ওখানকার আশ্রয় নেওয়ার পরে ওই মাস্তানরা তারপরেও খোঁজাখুঁজি করতেছিল অনেক সময়। তো তিনি আসলে ওখান থেকে বের হতে পারছিলেন না। তো এভাবে তিনি অবস্থান করতে করতে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে যান, এবং ওখানে সারা রাতই তিনি সেখানে অবস্থান করেন। তো সকালবেলার দিকে তিনি বাসায় ফেরেন। তো বাসায় যখন ফিরেন তখন তার ওনার গায়ে অনেক জ্বর ছিল। তো উনি তেমন কিছু আসলে ভাবেননি, তো নর্মাল ভাবে নিয়েছিলেন। তো এরপর 1-2 দিন পর থেকেই তিনি উল্টাপাল্টা বকতে শুরু করেন, মানে অ্যাবনর্মাল টাইপের কথাবার্তা বলেন। তো বলার পরে তিনি হচ্ছে এটাকে আসলে ওনারা যারা ওদের পাশে ছিল, তো তারা আসলে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছিল না। তো পরবর্তী দেখা যায় যে কিছুদিন পর থেকেই ওই যে আঙ্কেল, আমার ফ্রেন্ডের আব্বু, উনি আসলে নিখোঁজ হন। তো পুরোই অদৃশ্য, তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো মোটামুটি ওখানে সবাই কর্মব্যস্ত, কেউ তো এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তো যাই হোক, মোটামুটি সবাই খুঁজতেছিল, কিন্তু আসলে পাওয়া যাচ্ছিল না। এদিকে দেশে আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে বিষয়টি জানানো হয়। তো জানানোর পরে তারা খুব
অনেক দেরিতে জানানো হয়। তার জানানোর পরে ওনারা খুব টেনশনে ছিল। তো আসলে অনেক খোঁজাখুঁজির পরেও আমার ফ্রেন্ডের আব্বুকে পাওয়া যাচ্ছিল না। তো এভাবে প্রায় অনেক দিন কেটে যায়, প্রায় বছর দুয়েক মতো এভাবে কেটে যায়। তো আমার এই ফ্রেন্ডের আর এক রিলেটিভ ছিল, তো যিনি মালয়েশিয়াতে থাকতেন। তো তার মাধ্যমে একটু যোগাযোগ করা হয় যে একটু ভালোভাবে খুঁজে দেখতে যে পাওয়া যায় কিনা কোথাও। তো তিনি একটু বড় ভূমিকা নেন, তিনি অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন এবং করতে করতে এক পর্যায়ে মালয়েশিয়ার কোনো এক জায়গায় উনি ওই আঙ্কেলকে পান। তো প্রায় মানে পাগলরত অবস্থায় পান। প্রায় তিনি ওখানে উল্টাপাল্টা বকছিলেন এবং অ্যাবনর্মাল অস্বাভাবিক সব রকম কথা বলতেছিলেন। তো যখন উনি পান তখনই তার কাছে জিজ্ঞাসা করেন পুরো ঘটনা কি। তো তখন আসলে ওই ঘটনাগুলো আসলে তিনি বলেন যে তার অফিসের ম্যানেজার যে মাস্তানগুলো পাঠিয়েছিল তার জন্য মারার জন্য, এগুলো তিনি আসলে উল্লেখ করেন। কিন্তু অদৃশ্য হওয়ার ওই কাহিনীগুলো, তিনি স্টোরিগুলো আসলে মনে করতে পারছিলেন না। তো এইগুলো শুনে ফ্যামিলির কাছে, আমার ফ্রেন্ডের ফ্যামিলির কাছে দেশে ফোন করেন। তিনি ফোন করে বলেন যে এমন ঘটনা হয়েছে। তো উনি সেখান থেকে ওই আঙ্কেলকে বাসায় নিয়ে আসেন এবং কিছু ট্রিটমেন্ট করান। তো তারপর আসলে মানে তিনি সুস্থ হচ্ছিলেন না। তো এক পর্যায়ে তিনি প্রতিদিন এমন উল্টাপাল্টা পাগল প্রলাপ বকতেন, যেমন ধরেন তিনি এক বুড়ির কথা বলতেন যে ওই বুড়ি আমাকে নিয়ে যাবে বা এই টাইপের, বা তোমরা কিছু করতে আসো না, ও আমাকে মেরে ফেলবে, ঠিক আছে, এমন ধরনের প্যারানর্মাল কথাগুলো তিনি বলতেন। এবং তার মুখের এক্সপ্রেশন ছিল অনেক ভয়ানক, যা দেখে আসলে যে কোনো সাধারণ মানুষ কিন্তু ভড়কে যেত। তো যাই হোক, এইগুলা যখন তার ফ্যামিলির কাছে শেয়ার করা হয়, আমার ফ্রেন্ডের ফ্যামিলি দেশের থেকে তারা অনেক চেষ্টা করছিলেন তার আব্বুকে আনার জন্য। তো এরই মধ্যে ওই আমার ফ্রেন্ডের আম্মু, উনি এক আমাদের দেশের স্থানীয় এক কবিরাজের কাছে যান। তিনি গিয়ে বলেন যে এমন এমন বিষয় হয়েছে। তো তারপরে কবিরাজ বলেন যে আপনার স্বামীকে মানে জিনে ধরছে বা এরকম জিন ভর করছে। তো কাজ না শেষ হওয়া পর্যন্ত ওই আপনার স্বামীকে তারা ছাড়বে না, এবং এটি অনেক মানে খুব শক্তিধর জিন ছিল। তো এই জন্য আসলে এটা খুব সহজে মানে ছাড়ানো যাবে না এরূপ। তবে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠবেন, এটুকু তারা আশ্বস্ত করেন। তো এরূপ হওয়ার পরে তার ফ্যামিলিরা, আমার হচ্ছে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা খুব চেষ্টা করছিল যে দেশে ফিরে আনার জন্য। তো পরবর্তীতে তাকে অনেক কষ্ট করে দেশে ফিরিয়ে আনা হয়। তো ফিরিয়ে আনার পরে তিনি বাসায় যখন আসেন তখন আসলে তার দেখতে চেহারা আসলে পুরো পাগলের ন্যায়, এবং তিনি সর্বদাই প্রলাপ বকেন এবং প্যারানর্মাল অস্বাভাবিক তিনি কথাগুলো বলেন। তার কাছে ঘটনা শুনতে চাওয়া হলে তিনি ওই দিনে যে গ্রেভইয়ার্ডে থাকার কিছু বাজে এক্সপিরিয়েন্স তিনি কিন্তু ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তবে অদৃশ্য হওয়ার কাহিনী তিনি আসলে বলতে পারেন না, যে তিনি ওখানে আসলে ওই দিন অনেক প্যারানর্মাল কিছু দেখেছিলেন। বুড়ির মতো কিছু একজন দেখছিলেন যে আসলে সাদা কাপড় পরে আসলে তাকে নিয়ে যেতে চাইছিল বা এরকম। তো আসলে আমার ফ্রেন্ডের ফ্যামিলি খুবই উদ্বিগ্ন ছিল এই বিষয়টি নিয়ে। পরে অবশ্য তারা ওই যে কবিরাজের কাছে গিয়েছিল এবং কবিরাজকে দেখানোর পরে তো কবিরাজ বলছিল যে হ্যাঁ আস্তে আস্তে ঠিক হবে। তো রাসেল ভাই, তারপর থেকে আমার ওই ফ্রেন্ডের আব্বু এখন মোটামুটি সুস্থ। তবে এখনো তিনি হচ্ছে ওই বুড়ির কথা বলেন এবং বলেন যে ও আমাকে নিয়ে যাবে বা তোমরা আমার কিছু করতে আসো না, এবং এ ধরনের মানে অস্বাভাবিক কথাগুলো বলে, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু অনেক মানে ভয়ঙ্কর থাকে। তো এখনো আমার ওই ফ্রেন্ডের আব্বু জীবিত আছেন, মানে মরার মতো, মানে পাগলের ন্যায় আছেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে হচ্ছে প্লে করে শোনাবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা খুব অবাক হয়েছি এই জন্যই যে আপনারা যারা ঘটনা পাঠাচ্ছেন তারা এই সময়টাকে উপলব্ধি করতে পেরেছেন, এই সময়টার গুরুত্ব বুঝতে পেরেছেন, আর তাই জন্যই আপনারা অসংখ্য
ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন। এই মুহূর্তে আমার কাছে আরো একটি ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন পলির ঘটনায় আমরা চলে যাব এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আরো একবার শেয়ার করি, ভূত.com প্রতি শুক্রবার রাত 11:59 হয় স্বাধীন অ্যাপে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আর আমাদের যে ফেসবুক পেজ সেটা হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আশা করছি দুটি জায়গাতেই আপনারা আসবেন, আপনাদের ঘটনা শেয়ার করবেন। সামনের সময়গুলোতে আমরা এই সময়টাতে এইভাবেই করবো যে আমি আমার বাসা থেকে করব, আপনারা আপনাদের বাসায় রেকর্ড করে আপনাদের ঘটনাগুলো আমার কাছে পৌঁছে দেবেন। এইভাবেই ভূত.com-এর চলাটা আমরা অব্যাহত রাখবো। আশা করছি যে এই মুহূর্তে পলির ঘটনা আপনাদেরকে অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি এবং ফিরে আসছি একটু পরেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি পলি, আমি যাত্রাবাড়ি ডেমরা থেকে বলছি। আমি আপনার ভূত এফএম এর খুব বড় একজন ফ্যান। ভূত এফএম অফ হয়ে যাওয়ার পর আসলে খুব খারাপ লাগছিল, বাট পরে যখন আমরা দেখলাম ভূত.com স্টার্ট হলো, দেন খুব হ্যাপি হলাম আর কি। এনিওয়ে, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের বড় বোনের আর এক ফ্রেন্ড আছে, ভাই ছেলে ফ্রেন্ড, ওর সাথে ঘটা। আমি ওর শুনছি আমার ফ্রেন্ডের কাছ থেকে, আমি ওনার ভয়েসেই বলার চেষ্টা করছি, ভুল হলে মাফ করবেন। যাই হোক, একদিন রাত্রে 11টার দিকে আমি পড়ছিলাম, তখন আম্মু আর আমার ছোট ভাই কেউই বাসায় ছিল না, ওরা ছিল আমার পুপিদের বাসায় চলে গেছিল। তো আমি পড়তেছি, তখন বাজবে মেবি 10:30 এরকম টাইপের। তো আমি এখন হঠাৎ করে আমার দরজায় কলিং বেলের আওয়াজ শুনে বললাম এত রাত্রে কি আসলো বাসায়। তখন হচ্ছে আমি গেটটা খুলে দেখি আমার ফ্রেন্ড আকাশ। তো আমি আকাশকে দেখে অবাক হয়ে গেলাম। আকাশ, এত রাত্রে তুই? পরে বলতেছে বাইরে দাঁড় করা রাখবি নাকি ভিতরে আসতে বলবি? আমি কি হ্যাঁ শিওর আয়। যেন ঘরে আসলো, আসার পর বলতেছে না ঘরে বসবো না, চল ছাদে যাই। আমি বলতেছি ছাদে? আরে তুই তো 8টার দিক দিয়েও যদি বাসা থেকে বেরোস তুই ভয় কাঁপিস, তুই এত রাতে ছাদেতে যাচ্ছিস কেন? পরে বলতেছে যে চল না আজকে যাই। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে চল। তা আমি আর আকাশ মিলে ছাদে চলে যাই। আকাশ বলতেছে যে আজকে আকাশটা খুব সুন্দর, তাই না? ওর কথাগুলো শুনে আমি খুবই অবাক হয়ে যাই, বিকজ ও একটু অন্য টাইপের, একটু ভীতু টাইপের, একটু ছটপটে টাইপের, বাট ওই দিন খুব মানে অন্যরকম টাইপের ছিল। আমি বলতেছি কি হয়েছে, বাসায় কোনো প্রবলেম? এত রাতে তুই এখানে চলে আসলি? আমার বাসা থেকে ওর বাসা কমপক্ষে 2 কিলোমিটার দূর হবে। তো ও বলতেছে যে না আজকে সারাদিন না বাসায় ছিলাম, মানে বাইরে ছিলাম। বললাম সারাদিন বাইরে ছিলি বলতে? বলে আর কখনো বাড়িতে যাব না রে, বাইরেই থাকবো। তখন আমি বললাম যে কি ফাজলামো করছিস আকাশ, ফাজলামো বাদ দিয়ে কি হয়েছে বল, আন্টি বকা দিছে, চল তোকে বাসায় দিয়ে আসি। তখন বলতেছে আমি যাব, তবে এক শর্তে। বলে কি? তুই আমার বাসায় যাবি কিন্তু আমি যাব না, তুই গিয়ে আমার মাকে বলে আসবি যে আমি খুব ভালো আছি। পরে বলতেছে তুই কেন যাবি না, রাগ করেছিস নিশ্চয়ই? পরে আমি বলতেছি ঠিক আছে তাহলে চল। তো আমি ওর বাসায় যাই, যাওয়ার পর ও আমাকে রাস্তার মানে আমার বাসা থেকে ওর রাস্তার ওপার যেতে হয়, ওর বাসাটা ওই পারে। তো আমি রাস্তার ওই পাশে দাঁড়িয়ে ছিল, আমাকে বলতে তুই বাসায় যা, গিয়ে বলবি যে আকাশ ভালো আছে, কান্নাকাটি করতে না। তো আমি বাসায় ঢুকলাম। বাসায় ঢুকার পর দেখলাম যে বাসায় অনেক লোকজন দেখে আমি খুবই মানে হতবাক হয়ে গেলাম যে আমি কান্নাকাটি কেন করছি। তখন দেখছি যে আকাশের মা খুব কান্নাকাটি করতেছে, মানে পরে আমি আকাশের মা কান্নাকাটি করতেছে। পরে আমি বললাম আন্টি কি হয়েছে? তখনই আকাশের মা আমাকে জড়ায় ধরে কান্নাকাটি শুরু করলো। পরে আমি হঠাৎ করে দেখলাম কি যে বাসায় পুলিশ আছে অনেক। তো এখন কি বলবো রাসেল ভাই, আমি যখন শুনছি তখন আমারই গুজবাম হচ্ছিল, এখন বলতে গিয়ে আমারই খুব গুজবাম হচ্ছে। তখন মানে ও নাকি দেখে যে ওর ফ্রেন্ডের রুম থেকে একটা করে একটা লাশ বের করছে। তখন সবাই ও বলতেছে কার লাশ, এটা কে? তখন বলতেছে আকাশ আজকে বিকেলবেলা মানে সুইসাইড করছে। মানে তখন তো
ও শুনে অবাক যে কি বলে, আকাশ আকাশ তো আমার সাথেই ছিল, মানে ও বলে কি সময় সাথে ছিল, মানে ও বলে আর কিছু বলতে পারে নাই। তারপরে হচ্ছে ও গাড়িতে যখন অ্যাম্বুলেন্সে উঠাবে তখন ও বলতেছে আমি শেষবারের মতো একবার আকাশের মুখটা দেখতে পারি। তখন ও আকাশের মুখটা দেখার পরে মানে ও খুবই কষ্ট পায়। তো ওর কষ্ট দেখে মানে আমি যখন শুনছি ও খুব মানে কান্না করে দিচ্ছিল আর কি বলার পর। তো পরে ও দূর থেকে আকাশে বলতেছে মাকে বলিস আমি খুব ভালো আছি। তো আসলে আমি ব্যাপারটা না বুঝতে পারছি না, যে আমার যত জানা মতে যে মানুষ যখন মরে যায় বা যখন সুইসাইড করে তারা কি মানে দুনিয়াতে থাকে, মানে এটা প্রশ্নটা আমি আসলে বুঝতেই পারি না। অথচ আমার জানা মতে হচ্ছে মানুষ যখন মারা যায় তখন হচ্ছে তারা চলে যায়, যেখানে যার যেখানে যাওয়ার সেখানে চলে যায়। আর পৃথিবীতে মানুষের আত্মা বলে কিছু আছে কিনা আমার জানা নাই, বাট এই ঘটনাটা শোনার পর তখন থেকে আমার আসলে ব্যাপারটা কেমন যেন লাগছে। থ্যাংক ইউ রাসেল ভাই, যদি ঘটনা ভালো লাগে তাহলে শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন ভূত.com এবং এতক্ষণ পর্যন্ত আমরা একটার পর একটা অডিও ক্লিপ প্লে করলাম এবং আশা করছি যে অডিও ক্লিপগুলো আমরা প্লে করেছি এতক্ষণ ধরে সেই অডিও ক্লিপগুলো আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পেরেছে, এবং এতটুকু আনন্দ যদি একটা ঘটনা দিতে পারে আমি নিজেকে সার্থক মনে করব। দেখুন, এই সময়টা তো ভালো না, সুতরাং আমরা যতটা পারি ট্রাভেল কম করব।